ড্রামার শুরুতে আমরা আমাদের হিরোইন লিনকে দেখতে পাই আর লিনের আজকে একটা ডেটিং শো এর শুটিং ছিল। আর এখানে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলতে লাগে যে তুমি যদি এইবারের শোটা ঠিকঠাক করতে না পারো তাহলে আমাদেরকে কোম্পানি থেকে আর কোনো কাজ দেওয়া হবে না। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে লিন কোনো ফেমাস অ্যাক্ট্রেস না। ইতিমধ্যে ইয়ান নামের একটা মেয়ে এখানে আসে আর ও লিনের হাত থেকে ওর কন্ট্রাক্টটা ছিনিয়ে নিয়ে ওকে বলে যে এই শোটা আমি করব, তোমার এটা করার কোনো দরকার নেই। আর এমনিতেও তুমি কোনো ফেমাস অ্যাক্ট্রেস না, সো তুমি এই শোটা করলে এটা মোটেও হিট হবে না। তাছাড়াও এই শোর মেল কাস্ট হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে সে যথেষ্ট পপুলার, সো আমি যদি তার সাথে এই শোটা করি তাহলে আমাদের জুটির সবাই অনেক বেশি পছন্দ করবে। তো লিন এখানে ইয়ানকে অনুরোধ করে যে তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না, কিন্তু ইয়ান ছিল খুবই বদমেজাজি মেয়ে, ফলে ও লিনকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর এই সব কিছুরই কেউ একজন ভিডিও করতে লাগে। তো ইয়ান এখানে লিনওয়ানকে বলে যে তোমার মধ্যে 60,000 ফলোয়ার্স আছে আর আমার রয়েছে 6 মিলিয়ন ফলোয়ার্স, আর এই দুনিয়াতে পপুলারিটি অনেক বেশি ম্যাটার করে, সো আমি যা বলবো তাই হবে, আর তোমার কথা কেই বা বিশ্বাস করবে। আর ঠিক তখনই একটা মেয়ে এখানে এসে হাজির হয় আর এই মেয়েটা ঠিক লিনওয়ানের মতোই দেখতে ছিল। ও ইয়ানকে বলে যে তুমি এখনই এনভেলপটা ওকে ফিরিয়ে দাও। এখানে আমরা জানতে পারি যে এটা লিনওয়ানের টুইন সিস্টার। তো ইয়ান এখানে টুইন সিস্টারের উপরে রাগ করে বলতে লাগে যে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি। এতে টুইন সিস্টার বলে তুমি এটা ব্ল্যাকমেলের কি দেখলে, তুমি এখনই আমার দিদিকে ওর এনভেলপটা ফিরিয়ে দাও, তা না হলে তোমার এই ভিডিওটা ভাইরাল করতে আমার একটুও সময় লাগবে না। তো ইয়ানের এখানে ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে লিনওয়ানের এনভেলপটা ফিরিয়ে দিতে হয়। আজকে একটা ফটোশুট হওয়ার কথা ছিল। তো ইয়ান এখানে রাগে গজগজ করতে করতে লিনওয়ানকে বলে যে তুমি ফটোশুটে আজকে কোনো রকম রেড ড্রেস পরেই আসবে না। ওর এই কথা শুনে লিনওয়ান ওকে বলে দেয় যে ঠিক আছে, আমি বুঝতে পেরে গিয়েছি। কিন্তু ওর টুইন সিস্টার ছিল খুবই সাহসী আর জেদি, সো ও ঠিক করে যে ও ওর দিদির হয়ে ইয়ানকে উচিত শিক্ষা দেবে। ফলে ও ইয়ানের মানা করা সত্ত্বেও ওর দিদির জায়গায় রেড ড্রেস পরে ফটোশুটে চলে যায়। আর ওকে রেড ড্রেসে দেখে ইয়ান তো অনেক রেগে যায় আর ওকে বলতে লাগে যে তুমি আমার মানা করা সত্ত্বেও এই ড্রেস পরে কেন এসেছো, তোমার সাহস কি করে হলো এই ড্রেস পরে আসার। তো লিনওয়ানের টুইন সিস্টার এখানে ইয়ানকে বলে যে অ্যাকচুয়ালি আমার ছোট বোন আমার সাদা রঙের ড্রেসটা নষ্ট করে দিয়েছে আর সেই কারণেই আমি এই ড্রেসটা পরে এসেছি। আর হ্যাঁ, আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এখন থেকে আমরা একে লিন বলে ডাকবো আর এর দিদি অর্থাৎ যে আসল লিন তাকে আমরা লিনওয়ান বলে ডাকবো। তো লিনকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল, যে কারণে ফটোগ্রাফার ওকে মিডিলে বসতে বলে। আর ইয়ান যখন এই কথা শোনে তখন ও তো আরো বেশি রেগে যায়। এরপর আমরা লিনওয়ানকে দেখতে পাই ও একটা সিঁড়িতে দাঁড়িয়ে ছিল আর ঠিক তখনই কেউ একজন এসে ওকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়। তো এই ব্যক্তি টুপি পরা ছিল, যে কারণে আমরা এই ব্যক্তির মুখটা দেখতে পাই না। ইতিমধ্যে লিনওয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর লিন যখন ওর দিদি এমন খবর পায় তখন সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। তো এখানে লিনওয়ানের অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে যে তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে তোমার দিদির জায়গায় ওর হয়ে শুটিং করতে হবে। আর এটা তোমার দিদির কেরিয়ারের বিষয়, আর তুমি যদি তোমার দিদির জায়গায় তোমার দিদির হয়ে শুটিং না করো তাহলে তোমার দিদির কেরিয়ার পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আর এখন তোমার দিদির যে অবস্থা, তোমার দিদি কোনো রকম ভাবেই শুটিং করতে পারবে না। আর এখন যদি আমরা আমাদের কন্ট্রাক্টটা ভেঙেও দিতে চাই তাহলেও আমাদেরকে অনেক টাকার ভরপাই দিতে হবে, কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো। ইতিমধ্যে একজন ব্যক্তি এখানে আসে আর লিনকে জানায় যে লাস্ট টাইমে শুটিং এর কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, সো তোমাকে শুটিং এ বেশি অ্যাক্টিং করতে হবে না। তো ওই লোকের এই কথা শুনে লিন বুঝতে পেরে যায় যে ইয়ানি কিছু একটা করেছে, যে কারণে শুটিং এর এত চেঞ্জ হয়েছে। তো লিন এখানে ওই লোককে বলে দেয় যে যেহেতু আমি কন্ট্রাক্টটা সাইন করেছি, সো আমি এত সহজে হাল ছাড়বো না, আমি এই শোটা কন্টিনিউ করব। এরপর আমরা আমাদের ড্রামার মেন লিড প্রেসিডেন্ট লুকে দেখতে পাই, যে কিনা এই ডেটিং শো এর প্রডিউসার আর সাথে একটা বড় কোম্পানির প্রেসিডেন্টও। এদিকে লিন একটা আইডিয়া বের করে যে ও ওই ডেটিং শো এর থার্ড মেল অ্যাক্টরের কাছে যাবে আর তাকে টাকা দিয়ে অ্যাপ্রোচ করবে যাতে সে যেন লিনের সাথে কাপল অ্যাক্টিং করার জন্য রাজি হয়ে যায়। আর এটারই কন্ট্রাক্ট বানিয়ে লিন 809 নম্বর রুমে চলে আসে, যেখানে কিনা ওই থার্ড মেল অ্যাক্টরের থাকার কথা ছিল। এখানে এসে ও ওই অ্যাক্টরকে বলতে লাগে যে দেখো তুমি ইয়ানের কথায় পাত্তা দিও না, তুমি আমার সাথে কাপল অ্যাক্টিং করো আর এতে আমাদের দুজনেরই ভালো হবে। তাছাড়া এটা করার জন্য আমি তোমাকে 1 লাখ ইউয়ানও দেব। ইতিমধ্যে এই ব্যক্তি পেছনে ঘুরে আমরা বুঝতে পারি যে এটা তো শো এর থার্ড অ্যাক্টর না, বরং এটা তো শো এর প্রডিউসার প্রেসিডেন্ট লুকে দেখে লিনের ওর ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাকের কাহিনী মনে পড়ে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি যে লিনের ছোটবেলার ক্রাশ ছিল।
লিন একবার হাই স্কুলে থাকতে লুকে প্রপোজও করেছিল, কিন্তু লু তো ওকে রিজেক্ট করে দিয়েছিল। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে লু লিনকে বলতে লাগে যে 1 লাখ ইউয়ান অনেক অল্প নয় কি। এদিকে লিন তো ওর এইসব কথা শুনতেই পাচ্ছিল না, ও তো লুয়ের দিকে হা করে তাকিয়েছিল। ফলে লু ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে চেনো নাকি। তো লিন এবার অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর বলতে লাগে যে না না, আমি তোমাকে চিনি না, আর আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। এইসব বলে ও এখান থেকে বেরিয়ে যায়। ও বেরিয়ে আসলে আমরা দেখি যে এটা 809 নম্বর রুম না, বরং এটা 806 নম্বর রুম। 6টাই উল্টে 9 হয়ে গিয়েছিল। ইতিমধ্যে প্রেসিডেন্ট লু অর্থাৎ লুশানের ভাই এখানে আসে আর ওর সাথে কথা বলতে লাগে, কিন্তু লুশান তো ওর ভাইয়ের কথায় কানই দেয় না। ও তো লিনের কন্ট্রাক্টে দেখে যাচ্ছিল, যেটা কিনা লিন ভুলবশত এখানে ফেলে রেখে চলে গিয়েছিল। এদিকে লিন ফিরে আসে আর অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগে যে আমার দ্বারা এইসব হবে না, আমি চলে যাচ্ছি। এতে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে তোমার কি হয়েছে, তুমি জানো না যে তুমি যদি এই শুটিংটা না করো তাহলে তোমার দিদির কেরিয়ার শেষ হয়ে যাবে। তখন লিনচান বলতে লাগে আমার দিদি লিনওয়ান যখন হাই স্কুলে থাকতে ট্রেনিং এ গিয়েছিল, তখন আমি ওর হয়ে স্কুলে যেতাম, আর তারপর আমি ওদের স্কুলের মিশনের ওপর ক্রাশ খেয়েছিলাম আর ওকে প্রপোজও করে দিয়েছিলাম, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছিল। আর তার চেয়ে বড় কথা, ও আমাকে রিজেক্ট করে দেওয়ার পরেও আমি ওকে জোর জবরদস্তি কিস করে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। সো আমি এখন এই মুখ নিয়ে ওর সামনে কি করে যাব? ও নিশ্চয়ই আমাকে অনেক অসভ্য ভাবে, আর আমার ওই কিস করার পরে ও তো স্কুলে ছেড়ে দিয়েছিল। লিনচান এইসব বলে এখান থেকে প্রায় চলেই যাচ্ছিল, আর ঠিক তখনই এই ব্যক্তি এখানে আসে আর লিনচানকে বলে এখনই শুটিং শুরু হবে, সো তুমি তাড়াতাড়ি সেটে আসো। তাছাড়া তোমার বেশি সিনও নেই, কারণ তোমাকে কেউই চুজ করেনি, মানে কোনো ছেলে লিনচানের সাথে কাপল অ্যাক্টিং করতে রাজি ছিল না। এরপর লিনচান ডেটিং শো এর সেটে আসলে ডাইরেক্টর ওকে ইশারায় কান্না করার অ্যাক্টিং করতে বলে। ফলে লিনচান কান্না করে বলতে লাগে যে আমি আর এখানে থেকে কি বা করব, কেউ তো আমাকে চুজই করেনি। এইসব বলে ও চলে যেতে লাগে, আর ঠিক তখনই লুশান এখানে আসে আর ওকে বলে আমি তোমাকে চুজ করছি। আর লুশান যেহেতু এই শো এর প্রডিউসার ছিল, যে কারণে ওর কথা সবাইকে মেনে নিতেই হয়। এদিকে লিনচান তো ওকে দেখে অবাক হয়ে যায়, আর লুশান তখন ওকে বলতে লাগে তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি। লুশান এবার ওকে কাছে টেনে নেয় আর বলে তোমার এই কন্ট্রাক্টের ব্যাপারে মনে আছে তো? আর হ্যাঁ, এই যে আমি এখন তোমাকে হাক করে আছি তার জন্য আরো 5000 ইউয়ান বেশি লাগবে। এতে লিনচান ওর সাথে বার্গেন করতে লাগে, কিন্তু লুশান তো উল্টে আরো টাকার পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে লিনচান ওকে বলে তুমি তো কোম্পানির প্রেসিডেন্ট আর তুমি তো অনেক টাকাও ইনকাম করো, তাহলে আবার আমার থেকে এত টাকা কেন চাইছো? লুশান উত্তর দেয় আমি প্রেসিডেন্ট বলেই তো এত টাকা চাইছি। ইতিমধ্যেই সবাইকে জানানো হয় যে ডেটিং শো এর পরবর্তী শুটিং একটা ক্যাম্পে হবে। পরের দৃশ্যে আমরা দেখি লিনওয়ানের একটা ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায় যে ওর ব্রেনে চোট লাগার ফলে ও এখন কোমায় চলে গেছে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে এ বিষয়ে এখন কাউকে জানানোর দরকার নেই, এটা আপাতত সিক্রেটই থাক। এরপর আমরা ক্যাম্পের দৃশ্য দেখতে পাই। এখানে শুটিং চলছিল আর এখানে 3 কাপলই উপস্থিত ছিল। তো ইয়ান এখানে ওদেরকে সবথেকে বেস্ট কাপল প্রমাণ করার জন্য ওর পার্টনারের অনেক কেয়ার করছিল, যেটা দেখে লিনচান ও লুশানের প্রতি কেয়ার করতে লাগে। তো ইয়ান এবার ওর পার্টনারকে কিস করে দেয়, কিন্তু লিনচান তো আর লুশানকে কিস করতে পারবে না, কারণ লুশান তো শুধুমাত্র কন্ট্রাক্টের জন্য ওর সাথে ফেক অ্যাক্টিং করছিল। লিনচান বলতে লাগে আমি সেই হেরেই গেলাম। ওর এই কথা শুনে লুশান ওকে বলে তুমি কি সত্যিই জিততে চাও? লিনচান উত্তর দেয় হ্যাঁ অবশ্যই। আর ওর এই কথা শুনে লুশান তো ওকে সোজা লিপ কিসই করে দেয়, আর তারপর বলতে লাগে এই কিসের জন্য তোমাকে আরো 10,000 ইউয়ান বেশি পে করতে হবে। লিনচান উত্তর দেয় সে তো আমি বুঝতেই পেরেছি। এরপর লিনচান অ্যাসিস্ট্যান্টের কাছে আসে আর বলতে লাগে আমি একদিনেই 15,000 ইউয়ান শেষ করে ফেলেছি, আর আমার কাছে মোট 1,20,000 ইউয়ানই আছে। তাছাড়া এভাবেই চলতে থাকলে আমার কাছে আর 1 ইউয়ানও বেঁচে থাকবে না। এদিকে লুশান আর লিনকে এত ক্লোজ দেখে ইয়ান তো অনেক রেগে ছিল। ফলে ও ঠিক করে যে ও লিনকে চোরের অপবাদ দেবে, আর এটা ভেবেই ও নিজের ব্রেসলেট লিনের ব্যাগে ঢুকিয়ে দিয়ে আসে। আর কিছুক্ষণ পর ব্রেসলেট না খুঁজে পাওয়ার অ্যাক্টিং করতে লাগে। ফলে লিন বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ইয়ান লিনের পার্স চেক করতে চাইলে লিন নিজেই ওর পার্স থেকে ব্রেসলেটটা বের করে ওকে দিয়ে দেয়। তখন ইয়ান ওকে বলতে লাগে যে তুমি আমার ব্রেসলেটটা ভেঙে ফেলেছো, সো তোমাকে এবার এটা টাকা দিতে হবে, আর এটার দাম হচ্ছে 70,000 ইউয়ান। আর ঠিক তখনই লুশান এখানে আসে আর ওদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে। ইয়ান উত্তর দেয় লিন আমার ব্রেসলেট ভেঙে ফেলেছে, সো ওকে এখন এটা টাকা পে করতে হবে। এসব বলে ও বেরিয়ে যেতে লাগে, আর ঠিক তখনই ওর পায়ে ধাক্কা লেগে কফির কাপ থেকে কফি পড়ে যায়, যেটা লুশান ইচ্ছে করে ওর কোটে লাগিয়ে নেয়। আর ইয়ানকে বলে এবার তো তোমাকেও আমার কোট নোংরা করে দেওয়ার জন্য টাকা পে করতে হবে।
আর এটা আমি প্যারিস থেকে ক্লিন করিয়ে এনেছিলাম আর এটার কস্ট পড়েছিল 1,20,000 ইউয়ান। সো তুমি তোমার ব্রেসলেটের 70,000 ইউয়ান কেটে রেখে বাকি 50,000 ইউয়ান আমাকে ফেরত দিয়ে দিও। লিনচান তো লুশানকে ওর সাইড নিতে দেখে অনেক খুশি হয়ে যায় আর ইয়ান তো রাগে গজগজ করতে করতে এখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর লুশান লিনচানকে বলতে লাগে যে তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার থেকে টাকা নেব না? এখনই আমাকে আমার টাকা ফেরত দাও। আর এবার লিনচানের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে লুশানকে টাকা ট্রান্সফার করতে হয়। পরের দৃশ্যে আমরা দেখি লিনচান বাড়ি ফিরে এসেছে আর ও বাড়ি ফিরে এসে অ্যাসিস্ট্যান্টকে আজকে এসব ঘটনার কথা খুলে বলছিল। আর এই কথা বলাকালীনই ওর হাতে টাচ লেগে ওর ফোনের রেকর্ডার অন হয়ে যায়। ওরা এখানে আলোচনা করছিল যে লিনওয়ানকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর ও যে আসল লিনওয়ান না সেটারও আলোচনা ওরা করছিল। আর এই সব কিছুরই অডিও রেকর্ড হয়ে ভুলবশত লুশানের ইনবক্সে সেন্ড হয়ে যায়। আর তারপর লিনচান যখন অডিওটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। ফলে ওরা দুজনেই ভয় পেয়ে চিৎকার করতে লাগে আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়।